আমি কয়েকজন মানুষের উদাহরণ দেব যে এই মানুষরাই পুরো সমাজে পরিবর্তন করে দিয়েছে। একজন মানুষ চাইলে একটা বিপ্লব করতে পারে, একজন মানুষ চাইলে সমাজের বিশাল কন্ট্রিবিউশন রাখতে পারে। তো সেই ধরনের মানুষ আমাদেরকে হইতে হবে। এই যে মেডিকেলে আমরা যারা পড়ি, আপনারা যারা পড়তেছেন, মানে এমনি আপনাদের অন্যান্য বন্ধুদের মতো স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিতে পারেন, কিন্তু এই স্বাভাবিকভাবে জীবন শেষ করার জন্য তো আপনাকে আমাকে সৃষ্টি করতে পাঠায়নি। আপনাকে আমাকে এই সমাজের মধ্যে কিছু রেখে যাওয়ার জন্য। আপনি চলে যাবেন, কিন্তু আপনার অ্যাবসেন্সে সবাই আপনার অনুপস্থিতিটা ফিল করবে। ধরেন আজকে আপনি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়েন, আগামী 5 বছর পর আপনার পড়াশোনা শেষ হবে, এরপর আপনি আরও উচ্চতর পড়াশোনা করবেন। আগামী 10 বছর পরে যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়ে যায়, আপনার অনুপস্থিতিতে কতজন মানুষ আপনাকে ফিল করবে, এবং সেই ফিল করানোর জন্য আপনি কি করতেছেন সেটা একটু চিন্তা করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। কারণ আমি কয়েকজন মানুষের কথা বলবো যাদের অনুপস্থিতি আমরা অনেক বেশি ফিল করি, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য সবসময়, এবং আমরা একই ফিল করি এরা যদি আজকে থাকতো তাহলে আজকে সমাজের জন্য কত ভালো হতো। এর মধ্যে একজন হলো ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী। ওনার নাম কি আপনারা জানেন? আচ্ছা, তো মীর কাশেম আলী ভাই তিনি ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় সংগঠন প্রতিষ্ঠা করেছেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে। এবং এই মীর কাশেম আলী ভাই তিনি শিবির প্রতিষ্ঠা করলেন। শিবিরের মাধ্যমে তখন সারা দেশব্যাপী একটি প্রজন্ম তৈরি করলেন, সারা দেশব্যাপী সংগঠনকে ছড়িয়ে দিলেন, এবং যে মানুষগুলো সত্যের পথে কল্যাণের পথে মানুষদেরকে সবসময় আহ্বান করে। এই শহীদ মীর কাশেম আলী পরবর্তীতে তিনি ছাত্র শিবির শেষ করে তিনি একজন সফল উদ্যোক্তা হলেন, অসংখ্য প্রতিষ্ঠা করলেন, অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন। আজকের যে ইসলামী ব্যাংক হাসপাতাল, আজকের যে ইসলামী ব্যাংক, এইগুলো সব শহীদ মীর কাশেম আলী হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে ইবনে সিনা হাসপাতাল, সেটা শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে আপনার অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, সেটা মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে অনেকগুলো মিডিয়া, এর মধ্যে হচ্ছে একটা মিডিয়া হলো দিগন্ত কর্পোরেশন, দিগন্ত টিভি ছিল, দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা, সেগুলো শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। এভাবে আজকে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর, বিশেষ করে আমরা যে টেকনাফে যাই, এক্ষেত্রে এই যে অনেকেই ছিল, এর মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা ছিল শহীদ মীর কাশেম আলী। তো এইভাবে দেখতে পাই একজন মানুষ দেখেন যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের জন্য কাজ করছে, এবং শুধুমাত্র তিনি বাংলাদেশের জন্য কাজ করে নাই। বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল যে আছে, সেটা যদি খাগড়াছড়িতে যান, আপনি রাঙ্গামাটিতে যান, বান্দরবনে যান, ওখানকার যে উপজাতিরা আছে, ক্ষুদ্রনী গোষ্ঠী আছে, তাদের জন্য তিনি কাজ করছেন। আমার বাড়ি যেহেতু খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, সবগুলো জেলা আমার যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা একটু যাবেন। সে রাঙ্গামাটির কাপ্তাইলে একদম রিমোট এরিয়া, ওই রিমোট এরিয়ায় লংগত নামে একটা উপজেলা আছে, ওইখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করছে, এখানে স্কুল প্রতিষ্ঠা করছে, কলেজ করছে, মাদ্রাসা করছে, কর্মসংস্থানের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করছে। এবং ওইখানে আগে মানুষ সামান্য অসুস্থ হলে মারা যেত, হাসপাতাল ছিল না। শহীদ মীর কাশেম আলী তিনি প্রথম সেখানে তিনি হাসপাতাল নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ওখানকার উপজাতিরা এবং সর্বস্তরের মানুষরা সেই হাসপাতাল থেকে তারা চিকিৎসা পেয়েছে। এখনও ওইখানকার মানুষরা শহীদ মীর কাশেম আলীর নাম শুনলে, সেই যে লেভেলের হোক, তারা তার জন্য দোয়া করে, তার অনুপস্থিতিতে সবাই ফিল করে। একই সাথে সারা বিশ্বের জন্য, সারা মুসলিম উম্মার জন্য ওনারা কাজ করেছেন। আজকের মুসলিম বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় ট্রিপল আইটি, এটার যে বাংলাদেশ চ্যাপ্টার BIIT, এটা অন্যতম তিনি ফাউন্ডার ছিল। এবং মিডল ইস্ট ওই সময় যারা নেতৃত্ব দিত, যারা শাসক ছিল, সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। সারা বিশ্বের মুসলমানদের জন্য ওনারা কাজ করে গিয়েছেন, আজাদের জন্য তারা কথা বলে গিয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত আছে তাদের জন্য তারা কথা বলে গিয়েছেন। তো দেখেন একজন মীর কাশেম কত কাজ করে গিয়েছে, এবং সারা জীবন এই বাংলার ভূখণ্ডে, এই বাংলার মানুষের মুক্তির জন্য তারা কথা বলে গিয়েছেন। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে ওনারা সবসময় কথা বলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য তারা কথা বলে গিয়েছেন। তো পরবর্তীতে খুনি হাসিনা এবং তার দোষরা মনে করলো ওনারাই হচ্ছে থ্রেট, সুতরাং ওনাদেরকে শেষ করতে হবে। খুনি হাসিনা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে পরবর্তীতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে শহীদ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনার নাম আপনারা সবাই জানেন। সারাটা জীবন তিনি কল্যাণের কথা বলে গিয়েছেন, মানুষদেরকে ডেকেছেন। তো এই যে মানুষগুলো দেখেন, তারা যতদিন বেঁচে ছিল
ততদিন কল্যাণের কারণ ছিল। এইভাবে ডাক্তারদের মধ্যে আমরা অনেকে বলতে পারি, অনেকের নাম আপনারা চেনেন, আপনাদের পরিচিত আছে। শাহ আব্দুল হান্নান সারাটা জীবন ওনারা কাজ করে গিয়েছেন। তো এইরকম আমরা যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে এই ধরনের বড় নিয়ম থাকতে হবে। আমাদের চিন্তা থাকতে হবে, আমি এই সমাজে যতদিন বাঁচবো ততদিন এই সমাজের আমি কল্যাণের কারণ হব, মানুষ আমার থেকে উপকার পাবে। আমি যখন চলে যাব আমার অ্যাবসেন্সটা সবাই ফিল করবে, একই সাথে আমার যে প্রেজেন্স আমি যতদিন দুনিয়ায় থাকবো সেটাও সবাই ফিল করবে। আমি এই সমাজের একদম ইনএভিটেবল, অপরিহার্য হয়ে উঠবো। তো আপনারা কে কে পারবেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, একটু নিয়ম করতে হবে, ইসলামের এটা হচ্ছে সৌন্দর্য। সবাই কিন্তু হাত তুলতেছেন না, আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। মানে নিয়তের কিন্তু লাভ আছে, ইসলামের এটা হচ্ছে সৌন্দর্য। যখন আপনি একটা ভালো কাজে নিয়ত করবেন, সেটা আপনি হোক আর না হোক, এই নিয়ত করার সাথে সাথে কিন্তু রিওয়ার্ডস শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যখন কাজটা করবেন তখন আপনার ডাবল রিওয়ার্ডস। তো সেই কারণে আমাদের সব সময় নিয়ত করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি, আমাদের আজকে বিশ্ববিদ্যালয়ে আমাদের মেডিকেল কলেজ কেন্দ্রিক আমরা অসংখ্য সমস্যার মধ্যে আমাদেরকে যেতে হয়। আমাদের এই দেশের যদি আমরা বলি, আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদের আমূল পরিবর্তন দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইংরেজরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চলতেছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে, কিন্তু এই সমাজের মুক্তি হচ্ছে না, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির 30 দফা সংস্কার প্রস্তাবনা আমরা রাষ্ট্রের কাছে প্রদান করেছি, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম করা দরকার, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্সও থাকবে, দুটোর সমন্বয় হবে। এই দুটোর সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই সমাজের এবং এই প্রজন্মের মুক্তি হচ্ছে না। এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, এই সকল শিক্ষা কমিশনগুলো ভারতের প্রেসক্রিপশন হয়েছে। সেটা কি আপনারা জানেন? একটু বাংলাদেশের শিক্ষা কমিশনগুলোর রিপোর্টগুলো আপনারা একটু পড়বেন, সেগুলো কিভাবে তৈরি হয়েছে। একদম এখানে যদি আমি বলি, শিক্ষা কমিশন, নূর খান শিক্ষা কমিশন, কুদরতি পদের শিক্ষা কমিশন, কবির চৌধুরী শিক্ষা কমিশন, শামসুল হক শিক্ষা কমিশন, যতগুলো কমিশন আছে, এইগুলো সবগুলোর উদ্দেশ্য ছিল এখানে ভারতের যে প্রেসক্রিপশন, তাদের যে শ্যাডো এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমটা চালু করা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জাতির কখনো মুক্তি হবে না, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু বেকার তৈরি হবে, অথবা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হবে, গ্রাজুয়েট হবে, কিন্তু এই গ্রাজুয়েটরাই সমাজের জন্য বোঝা হিসেবে থাকবে। অথবা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রাজুয়েট হয়ে সে বিভিন্ন প্রফেশনে যাবে, কিন্তু ওই প্রফেশনে গিয়ে সে বড় বড় দুর্নীতি করবে, সে সমাজের অকল্যাণের কারণ হবে। এবং আমরা আজকে দেখতে পাই এই মেডিকেল সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি। সেটা কি আপনারা একমত নাকি দ্বিমত? আচ্ছা, এটা খুবই অপ্রত্যাশিত। আমাদের একটা মৌলিক চাহিদা আমাদের স্বাস্থ্যখাত, কিন্তু সেই জায়গায় আজকে সিন্ডিকেটের কারণে আমরা যখন হাসপাতালগুলোতে যাই, সেখানে দেখতে পাই রোগীরা কিভাবে শুয়ে থাকে রাস্তার মধ্যে, প্রত্যেকটা জায়গায় সেখানে আমরা দুর্নীতি দেখতে পাই, বড় বড় দুর্নীতিগুলো। বিগত ফেসিবাদী আমলে এই সবচেয়ে বড় বড় দুর্নীতিগুলো এখানে হয়েছে। তো নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে এই মেডিকেল সেক্টরের সকল দুর্নীতিকে আমরা ভেঙে চুরমার করে দেব। সেটা কি আপনারা একমত আছেন? এবং একই সাথে একজন রোগী, চিন্তা করেন, একজন রোগী যখন হাসপাতালে যায়, একজন ডাক্তারের কাছে যায়, কত বড় সে, একজন পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থা সে থাকে। তো ওই সময়ে যখন সে ভঙ্গুর অবস্থা দেখতে পায়, অথবা তাকে যখন কষ্ট দেওয়া হয়, তখন তার মনের থেকে যে অভিশাপ আসে, সেটা আমরা যেন হচ্ছে কখনো আমাদের কারো প্রতি না আসে। সেই জায়গায় আমরা প্রথম বর্ষ থেকে আমাদের নিয়ত থাকবে, আমরা যে ডাক্তার হব, আমরা এই ডাক্তার হব এবং ডাক্তার হয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবো ইনশাআল্লাহ। আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমরা দেখতে পাই, তারা চিকিৎসার জন্য চলে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে, যাদের আর সামর্থ্য আছে তারা চলে যায় হচ্ছে আমেরিকাতে। তো কিন্তু আমরা আমাদের দেশের আমাদের চিকিৎসা ব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে আসবো, যার মাধ্যমে আমাদের দেশের সবাই আমাদের এই দেশে যারা চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। তো সেই চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তন করার জন্য আপনাকে নেতৃত্ব দিতে হবে। আসমান থেকে ফেরেশতা তো আসবে না ভাই। এই যে প্রথম বর্ষে যারা আপনারা আছেন ঢাকার মেডিকেলগুলোর, আপনারা যদি সেই দায়িত্ব নেন, আপনারা যদি সেই ট্রাস্ট অর্জন করাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সম্ভব। এবং একই সাথে যে সমস্ত রাজনীতিবিদরা, যে সমস্ত আমলারা
তাদের কিছু হইলে যারা সিঙ্গাপুরে চলে যায়, আমেরিকাতে চলে যায়, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো, তাদেরকে এই জাতি আর নিবে না, কারণ তারা দুর্নীতিবাজ, কারণ তাদের নিজের দেশের প্রতি তার আস্থা নাই। কারণ আমি বিশ্বাস করি এই বাংলাদেশে সবচেয়ে মেধাবীরাই, সবচেয়ে ভালো ভালো প্রফেশনাল, তারা হচ্ছে ভালো ভালো চিকিৎসকরা আছে, কিন্তু তারা চলে যায় ভারতে, তারা চলে যায় সিঙ্গাপুরে, তারা চলে যায় আমেরিকাতে। তাদের দেশের প্রতি তাদের আস্থা নাই। যাদের দেশের প্রতি আস্থা নাই তাদের এই দেশের রাজনীতি করার দরকার নাই। তো সেই কারণে আমি অনুরোধ করবো, আপনারা এখানে যারা আছেন আমাদেরকে প্রথম বর্ষ থেকে আমাদেরকেই সে দায়িত্বটা নিতে হবে, এবং আমি বিশ্বাস করি আপনাদের পক্ষে সেটা সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আমাদের বিপ্লব পরবর্তী 1.5 বছর পার করছি, আজকে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে, কিন্তু বিগত ফেসিবাদী আমলের কথাগুলো আমাদেরকে স্মরণ রাখা দরকার। বিগত ফেসিবাদী আমলে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলো এক একটা ক্যান্টনমেন্ট ছিল, এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরম গ্যাসরম কালচার, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের সকল অধিকারকে হরণ করেছিল। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখতে পেয়েছি। মেডিকেল কলেজগুলোতে রক্তের ঝঞ্ঝানি, আমরা সেই ধরনের ক্যাম্পাস আর দেখতে চাই না। আপনারা কি একমত? আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য, শিক্ষার্থীদের সকল সংকটগুলোকে দূর করার জন্য। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে যেন সে চমৎকার একটা পড়াশোনার পরিবেশ পায়, তার যেন গবেষণার পরিবেশ থাকে, তার যেন স্বাস্থ্যের নিরাপত্তা থাকে, তার যেন খাদ্যের নিরাপত্তা থাকে, এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে ওঠে। সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য প্রথম বর্ষে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে শপথবদ্ধ হইতে হবে। আপনারা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন, সবসময় ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ক্যাম্পাসে আর কখনো ফেসিবাদ আসবে না। তা আপনারা কি সবসময় একমত থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির সবসময় আপনাদের পক্ষে থাকবে। ইসলামী ছাত্র শিবির যদি কোনো ভুল করে, কারো উপর জুলুম করে, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা অন্যায়ের এই প্রতিবাদ তো করবেন, আপনাদের সাথে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এবং একই সাথে যেই জুলুম করবে সে জুলুমের বিরুদ্ধে আপনারা সবসময় প্রতিবাদ প্রতিরোধ করবেন। একই সাথে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে শুধু আমাদের নিজেদেরকে নিয়ে ভাবলে হবে না, আমাদের একই সাথে আমাদের সারা বিশ্বের মজলুমদেরকে নিয়ে ভাবতে হবে। যারা আজাদী আন্দোলনের লড়াই করছে তাদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ফিলিস্তিনে যারা আজাদী আন্দোলন করছে তাদের জন্য আমাদের কাজ করতে হবে, তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে। আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি ইসরায়েলি জায়নিস্টরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর বোম্বিং করে হাজার হাজার আমাদের ভাই বোনকে শহীদ করেছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, ইহিয়া সিনোয়ারকে হারিয়েছি। সারা পৃথিবীর একটা উন্মুক্ত কারাগার আজকের গাজা। এই ফিলিস্তিনি আজাদী আন্দোলনের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে, তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা যখন জুলাই বিপ্লব যখন হচ্ছিল, আমাদের বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল, এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের আজাদী আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে এবং পুরো ফিলিস্তিন মুক্ত পাবে ইনশাআল্লাহ। একই সাথে কাশ্মীরে যারা আজাদী আন্দোলন করছে, কাশ্মীরের যারা মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। যারা উইগুরের মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আরকানে যারা মজলুম আছে তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। একই সাথে সুদানে গণহত্যা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের লড়াই জারি রাখতে হবে। এবং এই বাংলাদেশকে, এই ঢাকাকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। সারা বিশ্বে যেখানে যে মজলুমের শিকার হবে, জুলুমের শিকার হবে, তাদের পক্ষে, মজলুমে যারা থাকবে তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, ইনসাফের পক্ষে আমাদের কথা বলতে হবে।